লোডিং দিলে হচ্ছে না ক্লিয়ার ঠিক আছে। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? সাউন্ড সাউন্ড ক্লিয়ার আছে তো? সাউন্ড ক্লিয়ার? আজকের যারা যারা উপস্থিত আছেন সবাইকে শুভ সন্ধ্যা এবং অভিনন্দন জানিয়ে আজকের আমরা আমাদের ক্লাসের আলোচনা শুরু করব। আজকের ক্লাসের বিষয় হলো প্যাথোলজি। আমরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, যেমন ফিজিওলজি, প্যাথোলজি, ওদিকে ম্যাটেরিয়া মেডিকা। তো গতকাল যে ম্যাটেরিয়া মেডিকা কস্টিকামের ক্লাসটাও দেখলাম, খুব ভালো ক্লাস হয়েছে, খুব প্রাণবন্ত একটা ক্লাস হচ্ছিল। তো আমার আজকের যে ক্লাস সেটা হচ্ছে সেই ক্লাসটা হলো প্যাথোলজি ক্লাস। প্যাথোলজি ক্লাস। তো আজকের এই প্যাথোলজি ক্লাসের বিষয়বস্তু হচ্ছে হার্ট, মানে হৃদয়, বাংলায় হচ্ছে হৃদয়। তো হৃদয় তো সবার থাকে না বাস্তবে, কিন্তু হার্ট সবার থাকে। সবাই হৃদয়বান হন না, কিন্তু হার্ট সবার থাকে। সব মানুষের মধ্যে একটা হৃদয় থাকে। তো তার প্যাথোলজি নিয়ে আজকে আলোচনা করব, এবং তার প্যাথোলজি অনেকটাই বিষয়বস্তু আছে। আজকে সবটাই একদিনে সম্ভবপর নয়। তো আমি বলেছি যে বিষয়টা যে সিরিজ করে, অর্থাৎ এক এক দিন এক একটা পার্ট করে অল্প অল্প করে আমরা সেই আলোচনাটা রাখব, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এখানে আমাদের যে উচ্চতর হোমিওপ্যাথি শিক্ষা যে গ্রুপ, সেখানে আরও যারা ডাক্তাররা আছেন তারাও তাদের আলোচনাটা রাখতে পারবেন, মানে আমাদের এই ডিসকাশনের মধ্যে। তাহলে দেখা যাবে যে আলটিমেটলি আমাদের যেটা লক্ষ্য, হোমিওপ্যাথি, আগামী দিন হোমিওপ্যাথি শিক্ষা বা হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিওপ্যাথি শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এই হলো বিষয়। তো সেই বিষয়ের মধ্যে আজকে আমরা আছি হার্ট। হার্ট বাংলায় হৃদয়, হৃৎপিণ্ড, এত কিছু বলা যায়। তো আমাদের ডক্টর অজয় দাস স্যার, উনি হার্টের ফিজিওলজিটা নিয়ে সুন্দরভাবে বুঝিয়েছেন। তো আমি ওই ফিজিওলজি নিয়ে বেশি দূর যাব না, কারণ হার্টের প্যাথোলজি পড়তে গেলে একটু ফিজিওলজিটা জানতে হয়। নর্মাল ফিজিওলজিটা, নর্মাল
কাজটা, হার্টের যে নর্মাল কাজ, সেই কাজটা ফিজিওলজিতে আছে সেটা সম্পর্কে জানতে হয়। তো সেটা সম্পর্কে যদি জানা যায় তাহলে আমরা বুঝতে পারবো, প্যাথোলজিটা বুঝতে পারবো। সেই কারণে তিনি যেহেতু ওই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, তাই আমি প্যাথোলজি বিষয়বস্তু নিয়ে এক একটা স্টেপ করে অল্প অল্প করে বলার চেষ্টা করব। কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো হার্টকে আমরা বলি পাম্পিং মেশিন, অর্থাৎ হার্ট হলো একটা মাসকুলার পাম্পিং মেশিন, যেটা ব্লাডটাকে ইজেক্ট করছে, ব্লাডটাকে বাইরে বের করছে। একটা ভাস্কুলার ট্রি, ভেসেলসের মধ্যে আর্টারি আছে, ভেইন আছে, ক্যাপিলারি আছে। তাহলে এইগুলোর মধ্যে দিয়ে যখন পাম্প করলো, এই পাম্পিং করার ফলে ব্লাডটা ইজেক্ট হলো, বাইরে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে এই ভাস্কুলার ট্রি যেটা আছে, সেই ভাস্কুলার ট্রির মধ্যে হচ্ছে আর্টারি আছে, ভেইন আছে এবং ক্যাপিলারি আছে। এইগুলোর মধ্যে দিয়ে সারা বডিতে ব্লাডটা পৌঁছে গেল, সারা বডিতে রক্তটা পৌঁছে গেল। এবং এই যে সার্কুলেশনটা হয়, এই সার্কুলেশনটা কিন্তু বডির প্রত্যেকটা, আমাদের বডির প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা সেল, প্রত্যেকটা টিস্যু, এদের মধ্যে ব্লাডের সার্কুলেশনটা হওয়ার চেষ্টা হয়। তো সেই কারণে সার্কুলেশন দুটো ভাগে ভাগ করি মেনলি। একটা হচ্ছে জেনারেল সার্কুলেশন, যেটা সারা বডিতে সার্কুলেশনটা হচ্ছে, রক্তটা ছড়িয়ে পড়ছে। আবার একটা আছে সিস্টেমিক সার্কুলেশন। এই সিস্টেমিক সার্কুলেশন হলো যে সার্কুলেশন যেটা প্রত্যেকটা সিস্টেমের মধ্যে আলাদা আলাদা করে সার্কুলেশন হয়। যেমন আমরা হার্ট পড়ছি, এই হার্টের যে সিস্টেম, সেই সিস্টেমটাকে আমরা বলি কার্ডিওভাস্কুলার সিস্টেম। তাহলে এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে তার একটা সার্কুলেশন হবে। আবার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে একটা আলাদা সার্কুলেশন হবে, ব্লাডের সার্কুলেশন হবে। আবার ডাইজেস্টিভ সিস্টেম, সেই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে একটা সার্কুলেশন হবে। তাহলে দ্যাট সার্কুলেশন ইজ নোন অ্যাজ দ্য সিস্টেমিক সার্কুলেশন। আর হোল অফ দ্য বডি, পুরো বডিতে একটা সার্কুলেশন হয়, যে সার্কুলেশনটাকে আমরা বলি জেনারেল সার্কুলেশন। তাহলে হার্ট অ্যাক্ট অ্যাজ এ পাম্পিং মেশিন, মাসকুলার পাম্পিং মেশিন, যেখান থেকে ব্লাডটা বেরোচ্ছে, বেরিয়ে সিস্টেমিক সার্কুলেশন বা জেনারেল সার্কুলেশনটা করছে। একটা হার্টের একটা ওয়েট আছে, সেই ওয়েটটা জেনারেলি মেলের ক্ষেত্রে যে ওয়েটটা হয় 300 to 350, 300 থেকে 350 গ্রাম একটা হার্টের ওয়েট। আবার আমরা যদি ফিমেলের ক্ষেত্রে দেখি 250 থেকে 300 গ্রাম একটা ফিমেলের হার্টের ওয়েট। সেই হার্টের মধ্যে 4টে চেম্বার থাকে, বা 4টে, বাংলায় বলি আমরা প্রকোষ্ঠ থাকে। এই 4টে চেম্বার মধ্যে ভাগ করি আমরা কি কি? রাইট অ্যান্ড লেফট এট্রিয়াম, আর রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। তাহলে 4টে চেম্বার, ওপরে দুটো, নিচে দুটো চেম্বার। তাহলে এই চেম্বারগুলোর ফাংশন আছে, একটা একটা করে ফাংশন আছে চেম্বারগুলোর মধ্যে ব্লাডগুলো থাকে। এবং এই যে চেম্বারগুলো আছে, রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, এই রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল, এই চেম্বার এবং রাইট এট্রিয়ামে যে চেম্বারগুলো আছে, সেই চেম্বারগুলোর মাঝখানটায় কি থাকে? সেপ্টাম থাকে। অর্থাৎ একটা পর্দা দিয়ে দুটোকে আলাদা করে রাখা হয়, রাইট অ্যান্ড লেফটকে আলাদা করা একটা পর্দা দিয়ে, সেপ্টাম বলি আমরা। রাইট অ্যান্ড লেফট এট্রিয়ামকে একটা পর্দা দিয়ে আলাদা করা হয়।
এবং রাইট আর লেফট ভেন্ট্রিকলকে একটা পর্দা দিয়ে আলাদা করা, যেগুলোকে আমরা বলি সেপ্টাম। এই সেপ্টাম ডিফেক্ট যদি হয় তাহলে হার্ট ডিজিজ হবে, হার্টের রোগ হবে। এবং এই সেপ্টাম ডিফেক্ট কারো কারো ক্ষেত্রে ইনবর্ন, জন্ম থেকেই হয়। সেই জন্ম থেকে বলা হয় যে হার্টের সেপ্টামটা পুরোটা বন্ধ হলো না, অর্থাৎ কিছুটা জায়গা ফাঁকা থেকে গেল। তাহলে তখন হার্টের একটা রোগ হলো, যেটাকে আমরা বলি কনজেনিটাল হার্ট ডিজিজ। মানে যে জন্ম থেকে হার্ট ডিজিজ নিয়েই জন্মগ্রহণ করেছে, যে জন্ম থেকে হার্ট ডিজিজ নিয়ে হার্টের রোগ নিয়ে জন্মগ্রহণ করেছে, তাকে আমরা বলি কনজেনিটাল হার্ট ডিজিজ। হলো। এরপরে আমরা যদি দেখি যে এই যে ভেন্ট্রিকল এবং অ্যাট্রিয়াম, তার মধ্যে সার্কুলেশনগুলো হয়, মানে ব্লাডটা যে সার্কুলেশন করছে পাম্পের মাধ্যমে, একটা তার ওয়ে আছে, একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। তো হার্টের চেম্বার, এগুলোকে বলি চেম্বার। এই চেম্বারগুলো যখন সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, পালমোনারি আর্টারি, লাং, পালমোনারি ভেন, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, আওর্টা অ্যান্ড সিস্টেমিক অ্যাট্রিয়াল সাপ্লাই, এরকম কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ তার সার্কুলেশনটা বা রক্তের সঞ্চালনটা সেই রকমভাবে হয়। এরপরে যদি আমরা দেখি যে হার্ট মাসল, হার্টের যে পেশিটা, সে তো সবসময় এরকম করেই যাচ্ছে, তার কোনো রেস্টের দরকার লাগছে না। অর্থাৎ হার্ট মাসলটার কোনো রেস্ট লাগছে না, সে বিশ্রাম নিচ্ছে না। সে যদি বিশ্রাম নেয় তাহলে হার্টটা তো বন্ধই হয়ে যাবে, তাহলে সে বিশ্রাম নিচ্ছে না। তাহলে যে হার্ট মাসল, হার্টের যে পেশি, তাকে আমরা বলি মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম। তো মায়োকার্ডিয়াম একটা কভার্ট করা থাকে, যেটাকে বাইরের দিকটাকে আমরা বলি এপিকার্ডিয়াম, আর ভেতরের দিকটাকে বলি আমরা এন্ডোকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়ামের দুটো কভার, একটা বাইরের দিকের কভার যেটাকে বলি এপিকার্ডিয়াম, আর ভেতরের দিকে যে কভারটা আছে সেই কভারটাকে আমরা বলি এন্ডোকার্ডিয়াম। তো মায়োকার্ডিয়াম যে মাসল বা পেশি, সেই টিস্যু হার্টটা যে কম্পোস্ট করছে, যে পেশি দিয়ে কম্পোস্ট করছে, এটার একটা কন্ডিশন আছে। কি থাকে এর মধ্যে? থাকে সিনসাইটাম, যেটা ব্রাঞ্চ করে মাসেল ফাইবারগুলোকে, মাসেলের যে ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলোকে ব্রাঞ্চ করে দেয়, ব্রাঞ্চ করে একটা ফাইবারের সাথে একটা ফাইবারের কানেকশন করে, যেটাকে আর একটা কথায় বলা হয় যে এই রেগুলার জয়েন্টসগুলোকে যারা করছে ইন্টারক্যালেটেড ডিস্ক, এবং এর মধ্যে দিয়ে তার ইম্পালসগুলো, ফাইবারের যে ইম্পালসগুলো একটার পর একটার মধ্যে দিকে তারা যেতে পারে। সেই কারণে এই মায়োকার্ডিয়াম বা হার্ট মাসলটা জেনারেলি, এটা একটা কজ, আরও কজ আছে, এটা একটা কজ যার কারণে মায়োকার্ডিয়াম বা হার্ট মাসল বা হার্টের যে পেশি, সে কিন্তু ফ্যাটিক হয়ে যায় না, অবসন্ন হয়ে যায় না, অবসাদ হয় না, সে কনস্ট্যান্ট এরকম সংকোচন প্রসারণ সে করে যাচ্ছে। তাহলে এটা একটা ক্যারেক্টার, এটা কিন্তু সব পেশি। আপনি যদি একটু দৌড়ান, দেখবেন পায়ের মাসল ব্যথা হয়ে গেল, আপনাকে রেস্ট নিতে হবে। আপনি একটু বেশি কাজ করলে হাতের মাসল ব্যথা হয়ে যাবে, হাতকে তখন রেস্ট দিতে হবে। তাহলে এই যে রেস্ট দিতে হচ্ছে, বা হার্টের মাসলটা কিন্তু এরকম রেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, সে কিন্তু চলছে, কাজ করছে। তাহলে এর একটা ক্যারেক্টারিস্টিক্সটা আলাদা আছে। আবার কিছু কিছু ফ্যাক্টর আছে যে হার্ট মাসলে প্রোটিন মলিকুল থাকে। সেই প্রোটিন মলিকুল তিনটে টাইপের আছে, ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি অ্যান্ড ট্রোপোনিন সি। এই তিনটে মলিকুল প্রোটিন মলিকুল। ট্রোপোনিন একটা প্রোটিন,
সেই প্রোটিন মলিকুল, 3টে টাইপ অফ প্রোটিন মলিকুল থাকে। দেখবেন একটা এমার্জেন্সি হার্ট পেশেন্টের ক্ষেত্রে প্যাথোলজিক্যালি একটা টেস্ট করা হয়, তাকে বলে ট্রপটি। ট্রপটি, এই ট্রপটি কথাটা এসছে ট্রোপোনিন টি থেকে। এটা একটা আইডেন্টিফাইং ক্যারেক্টার। তাহলে এই মাসল, এই যে প্রোটিনগুলো আছে, প্রোটিন মলিকুলগুলো আছে, 3টে ধরনের প্রোটিন মলিকুল আছে। আমি পরে টেস্টে আলোচনা করছি আবার। ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি অ্যান্ড ট্রোপোনিন সি, এই প্রোটিন মলিকুলগুলো জেনারেলি থাকে। তাহলে এই ট্রোপোনিন মলিকুল কিসের জন্য? ট্রোপোনিন মলিকুল রেসপন্ডিং ফর দ্য ক্যালসিয়াম আয়ন অ্যান্ড সাইক্লিক্যাল কন্ট্রাকশন, যে কন্ট্রাকশন করছে হার্ট মাসল, যে কন্ট্রাকশন করছে, এই সাইক্লিক্যাল কন্ট্রাকশন করতে গেলে তখন এই ক্যালসিয়াম আয়নের একটা ফ্যাক্টর হয়, কন্ট্রাকশন রিল্যাক্সেশন যেটা হচ্ছে, সেক্ষেত্রে একটা আয়নিক চেঞ্জেসের জন্য তখন কিন্তু এই প্রোটিন মলিকুলের একটা হেল্প লাগে। তাহলে এই প্রোটিন মলিকুল এই জায়গাটা করে, এবং এই প্রোটিন মলিকুল যদি কোনো প্রবলেম হয় তখন এখানে কন্ট্রাকশন রিল্যাক্সেশনের একটা প্রবলেম আসবে। এবং সেই ট্রপটি হলো একটা টেস্ট হার্ট পেশেন্টের ক্ষেত্রে। দেখবেন এমার্জেন্সি হার্ট পেশেন্টের ট্রপটি একটা বলা হয়, যে ট্রোপোনিন টি মলিকুলটা ঠিকঠাক আছে কিনা, এটা এমার্জেন্সি করে সে তাকে ডায়াগনোসিস করা হয়। এর একটা ফিজিওলজিক্যাল ফাংশন আছে, সেটা ফিজিওলজিতে ডক্টর অজয় দাস বলবেন হয়তো পরে, আমি জাস্ট টাচ করে যাচ্ছি। নেক্সট হচ্ছে কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। এই কয়েকটা পয়েন্ট বলে রাখছে এই কারণে, যখন আমরা প্যাথোলজিক্যালি ডিজিজগুলো পড়ব তখন এইগুলো না জানলে আমরা ডিজিজগুলো নিয়ে আলোচনা করতে পারবো না। তাহলে কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট, যেটা কদিন আগে ফিজিওলজি ক্লাস হয়েছিল, স্পেশাল জাংশনাল টিস্যুজ অফ হার্ট, স্পেশাল জাংশনাল টিস্যুজ অফ হার্ট। তো এইটার মধ্যে আছে কি কন্ডাক্টিং সিস্টেম। এই কন্ডাক্টিং সিস্টেমের মধ্যে এসএ নোড, সাইনোট্রিয়াল নোড, এভি নোড, এট্রোভেন্ট্রিকুলার নোড, বান্ডিল অফ হিচ অ্যান্ড পার্কিনজিস ফাইবার, এগুলো আছে। এরা কি করে? এরা বিভিন্ন রকম ইম্পালস তৈরি করতে পারে, এবং এরা যে ইম্পালসটা তৈরি করছে, এবং সেই ইম্পালসটা থেকে আমাদের হার্টের যে ইম্পালসগুলো হয়, এরা ফিজিওলজিক্যালি জেনারেলি করতে পারে। তো এরা ফিজিওলজিক্যালি ইম্পালসটা তৈরি করছে, যার জন্য হার্টের মাসলটা কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে পারছে। এটা ফিজিওলজিতে আলোচনা হয়েছে। তো এইটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। এবার আমি প্যাথোলজি, হার্টের যে ডিজিজগুলো জেনারেলি হয়, প্যাথোলজিক্যালি চেঞ্জেসের জন্য ডিজিজগুলো হয়, তার মধ্যে দেখবেন হার্ট ফেলিয়ার, কথায় কথায় বলা হয় হার্ট ফেলিয়ার। তাহলে হার্ট ফেলিয়ার একটা ফার্স্ট কন্ডিশন প্যাথোলজিক্যালি। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজ, যারা জন্ম থেকে হার্টের ডিজিজ নিয়ে জন্মায়। অনেকে দেখবেন সাধারণ কথায় বলে যে হার্টে ফুটো আছে, জন্ম থেকে হার্টে ফুটো আছে, তার ঠান্ডা লেগে যাচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, যে বাচ্চা একটা বড় আস্তে আস্তে বড় হচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে সম্ভবত কনজেনিটাল হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। তার কিছু সাইন সিমটম দেখতে হয়। এখন একটা বাচ্চাকে যদি আমরা সেই ডায়াগনোসিসটা করতে না পারি, আমি সাইন সিমটম দেখে যদি মেডিসিনটা দিয়ে দিই, তাহলে তার মধ্যে কিন্তু একটা ইনকমপ্লিট ট্রিটমেন্ট হবে, এবং এই ইনকমপ্লিট ট্রিটমেন্টের জন্য তখনই সে হোমিওপ্যাথিই দায়ী হয়ে যায়। একটা সময় যে হোমিওপ্যাথি করেছে বলে এইরকম হয়েছে। কিন্তু আমাদের সেই প্যাথোলজিটা জানতে হবে, তার প্যাথোলজি কী আছে। সে ওই প্যাথোলজি নিয়েই জন্মালো, অর্থাৎ কনজেনিটালি সে হয়েছে ওই হার্টের প্রবলেম, তার কনজেনিটাল হার্ট ডিজিজ। এবং এই কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে আরেকটা আমরা বলি যে কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে আরেকটা যেটা বলতে পারি সেটা হলো যে সায়ানোটিক হার্ট ডিজিজ। সায়ানোটিক হার্ট ডিজিজ,
সায়ানোটিক মানে সায়ানোসিস হয়, ব্লুইশ ডিসকালারেশন হয়, অক্সিজেনের ডিফারেন্সিয়েশন হয়ে যায়। তো সেক্ষেত্রে সায়ানোটিক হার্ট ডিজিজ হয়, এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। আবার প্যাথোলজিক্যালি ইসচিমিক হার্ট ডিজিজ, ইসচিমিক হার্ট ডিজিজ, ইসচিমিক হার্ট ডিজিজ হলো যেখানে ব্লাড সাপ্লাই হার্ট মাসেলের মধ্যে কম হচ্ছে। হার্ট মাসেলের মধ্যে ইসচিমিয়া মানে হচ্ছে যে ব্লাড সাপ্লাই কম হওয়া। তাহলে ব্লাড সাপ্লাই কম হলে সেই মাসেলের মধ্যে একটা ক্লাইং হয়, একটা ব্যথা হয়, একটা পেইন হয়। তো তার ক্ষেত্রে ইসচিমিক হার্ট ডিজিজ। আবার কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা প্যাথোলজি করে দেখি হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, যার উচ্চ রক্তচাপ আছে। দীর্ঘদিন ধরে দেখা যায় কেউ হাই ব্লাড প্রেশার নিয়ে আছে, এবং এই হাই ব্লাড প্রেশার নিয়ে আছে, সেই হাই ব্লাড প্রেশারটা ট্রিটমেন্ট ঠিক মতন হচ্ছে না, ওষুধ খাচ্ছে কমছে আবার হচ্ছে। তাহলে আমরা তার অ্যাকচুয়াল কজটা কি, কেন তার হাই ব্লাড প্রেশার হচ্ছে, কেন তার ওষুধ খেলে ঠিকঠাক হচ্ছে না, কেন, এই কারণটাকে আমাকে যদি বের করতে হয়, এবং এই কারণটাকে বের করতে গেলে দেখা যাবে যে তার মধ্যে হাইপারটেনসিভ হার্ট ডিজিজে তার হাইপার টেনশনের জন্য তার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকছে। গেল। নেক্সট হচ্ছে আমরা দেখি যে রিউম্যাটিক হার্ট ডিজিজ, রিউম্যাটিক কন্ডিশন থাকে, সেই রিউম্যাটিক কন্ডিশন থেকে হয় রিউম্যাটিক হার্ট ডিজিজ। তার হাতে ব্যথা, পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, রিউম্যাটিক ফিভার, এবং সেখান থেকে তার রিউম্যাটিক হার্ট ডিজিজ, এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন হার্ট ডিজিজের মধ্যে। তারপরে যেমন ভাল্ব যেগুলো থাকে হার্টের মধ্যে, যে ভাল্বগুলো আছে, সেই ভাল্বগুলো ডিস্টার্ব করলো, ভাল্বগুলো প্যাথোলজিক্যাল কন্ডিশন তৈরি হলো। এই ভাল্বগুলোর মধ্যে কি হয় যে কোনো কোনো ভাল্ব স্টেনোস কন্ডিশন হয়ে যায়, অর্থাৎ শক্ত হয়ে যায়, ক্যালসিফিকেশন হয়ে যায়, তখন ভাল্বুলার স্টেনোসিস হয়ে যায়। এবং যে ভাল্বটা হয়, যদি মনে করুন যে মাইট্রাল ভাল্ব হলো, তাহলে তখন মাইট্রাল ভাল্ব স্টেনোসিস। ঠিক সেই রকম ভাল্বগুলো স্টেনোসিস হতে পারে। আবার ভাল্বগুলো কীরকম হয়, যেমন আমাদের ঘরে দরজা থাকে একটা, দরজাটা যেমন একদিকেই খুলবে, ওয়ান ওয়ে, দুদিকে খুলবে না। এবার অনেক সময় কি হয়, সেই ভাল্বটা দুদিকেই খুলছে, দুদিকে খুললে ব্লাডটা কি হলো, ভাল্বের মধ্যে দিয়ে ঢুকে একটা জায়গায় গেল, তারপরে আবার ওখান থেকে ফিরে গেল, এটা তখন হয়ে যায় রিগার্জিটেশন। তাহলে রিগার্জিটেশন একটা হচ্ছে মাইট্রাল ভাল্ব স্টেনোসিস, আবার বললাম মাইট্রাল ভাল্ব রিগার্জিটেশন। তাহলে দুটো কন্ডিশন, প্যাথোলজিক্যাল দুটো কন্ডিশন তৈরি হলো। তাহলে এখানেও ভালভুলার হার্ট ডিজিজ হিসেবে আমরা তাকে বলতে পারি। আবার নন রিউম্যাটিক এন্ডোকার্ডাইটিস, এন্ডোকার্ডিয়াম কোথায় বললাম, যে মায়োকার্ডিয়ামের ভেতরে যে লেয়ার এন্ডোকার্ডিয়াম। তো এন্ডোকার্ডিয়াম একটা ইনফ্লামেটরি চেঞ্জ হলো, সেটা রিউম্যাটিক ফিভারের জন্য অনেক সময় হয়, তখন আমরা বলি রিউম্যাটিক হার্ট ডিজিজ। আর উইদাউট রিউম্যাটিক কন্ডিশন, দ্যাট ইজ আ নন রিউম্যাটিক হার্ট ডিজিজ, নন রিউম্যাটিক এন্ডোকার্ডাইটিস। ওকে, কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন। এবং এছাড়া কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো হলো মায়োকার্ডিয়াল ডিজিজ, যেটা প্যাথোলজিক্যালি চেঞ্জ হয় হার্ট ডিজিজের মধ্যে। তো আজকে এতগুলো ডিজিজ, আরও ডিজিজ আছে, তার মধ্যে আজকে আমি শুরু করব হার্ট ফেলিয়ার, যেটা সব থেকে কমন, এবং কথায় কথায় আমরা বলি হার্ট ফেলিয়ার। আমরা কতটা হার্টের উপরে জানি কি জানি না সেটা ঠিক নেই, কিন্তু আমরা বলি যে হার্ট ফেলিওর, অর্থাৎ হার্ট ফেল হয়েছে। তাহলে হার্ট ফেলিওর ব্যাপারটা কি, প্যাথোলজিক্যালি কি বলবো হার্ট ফেলিওর ব্যাপারটা, কেন মানুষের হার্ট ফেলিওর হচ্ছে। তাহলে হার্ট ফেলিওর হলো যে হার্টের যে নর্মাল ফাংশন, কার্ডিয়াক ফাংশন,
এই কার্ডিয়াক ফাংশন, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি প্যাথোফিজিওলজিক স্টেট। হার্ট ফেলিওর ইজ আ প্যাথোফিজিওলজিক স্টেট, যেখানে হার্টের যে ফাংশন, নর্মাল ফাংশন, সেই নর্মাল ফাংশনটা হার্ট করতে পারে না। তাহলে নর্মাল ফাংশনটা কি বলেছিলাম? হার্টের নর্মাল ফাংশনটা হচ্ছে সার্কুলেশন করা, বডিতে সার্কুলেশন করা, যে সার্কুলেশনটা আমাদের বডির টিস্যুতে মেটাবলিজমে হেল্প করে, টিস্যু মেটাবলিজমের ক্ষেত্রে হেল্প করে। তো যদি হার্ট না কাজ করে তাহলে সার্কুলেশনটা ঠিকঠাক হবে না এবং টিস্যুর মেটাবলিজমটাও ঠিকঠাক হবে না। যদি এই কন্ডিশন হয় তখন তাকে আমরা বলি হার্ট ব্লক বা হার্ট ফেলিয়ার। তখন তাকে আমরা বলি হার্ট ফেলিওর। এই হার্ট ফেলিওরকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি ক্রনিক হার্ট ফেলিওর, একটাকে বলি অ্যাকিউট হার্ট ফেলিওর। তাহলে প্রাইমারিলি যেটা হয় সেটা হচ্ছে ক্রনিক হার্ট ফেলিওর, অ্যাকিউট হার্ট ফেলিওর। আর একটা হলো ক্রনিক হার্ট ফেলিওর। এবং এই ক্রনিক হার্ট ফেলিওর, এটার আরেকটা নাম হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিওর। কনজেস্টিভ হার্ট ফেলিওর, অনেক সময় কার্ডিওলজিস্টরা ডায়াগনোসিস লেখে CHF, কনজেস্টিভ হার্ট ফেলিওর, মানে ক্রনিক হার্ট ফেলিওর। তাহলে এই দুটো ভাগে আমরা জেনারেলি ভাগ করি, ঠিক আছে? তাহলে কেন হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে, প্যাথোলজিক্যালি কেন থাকে? একটা হচ্ছে, দেখুন, হার্টকে আমরা ফিজিওলজিতে বললাম এটা পাম্পিং মাসেল পাম্প করছে। তাহলে পাম্পিং মাসেল যদি পাম্প করে তো সেই পাম্পটা খারাপ হয়ে গেল। তাহলে খারাপ হয়ে গেল, কেন খারাপ হয়ে গেল? তো অনেক সময় পাম্পটার মধ্যে যদি আমরা দেখি যে পাম্পটা যে ঘুরছে একটা মেশিন, তো তার মধ্যে মোবিল দিতে হয়, একটু তেল দিতে হয়, তার ঠিকঠাক থাকে, তাকে যত্ন নিতে হয়। তাহলে আমরা দেখলাম যে আমাদের বাড়িতে যে পাম্প আছে সেটাকে আমরা যত্ন নিলাম, তাহলে হঠাৎ চলতে চলতে একদিন বন্ধ হয়ে গেল। হঠাৎ চলতে চলতে একটু আস্তে হয়ে গেল, যে স্পিডে সে জল বেরোচ্ছিল সেটা কমে গেল। আমাদের বডিতেও হার্টের একটা যত্ন নিতে হয়। তো আমরা বাইরে থেকে তো আর হার্টকে দেখতে পাই না বলে হার্টের যত্ন নিতে পারি না। তা হার্টের যদি যত্ন না নিই, এমনি চলতে থাকে, তাহলে অনেক সময় ইন্ট্রিনসিক পাম্প ফেলিওর হতে পারে। এই ইন্ট্রিনসিক পাম্প ফেলিওর জেনারেলি কমন পাম্প ফেলিওর। এই পাম্প ফেলিওর সাধারণত হয় উইক হয়ে যায়, মাসেলগুলো বা ভেন্ট্রিকুলার যে মাসেল, পেশিগুলো, সেগুলো উইক হয়ে যায়। এবং উইক হয়ে যাওয়ার কতগুলো মেকানিজম আছে, উইক হয়ে যাওয়ার জন্য কতগুলো কজ আছে। তার মধ্যে ফার্স্ট কজ হলো ইসচেমিক হার্ট ডিজিজ। কারণ একটা হার্টের এই পেশিগুলো যে মুভমেন্ট করবে, সেই মুভমেন্টের মধ্যে ব্লাডটা যে সার্কুলেশন হবে, সেই সার্কুলেশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সার্কুলেশন। সেই সার্কুলেশনটা যদি ঠিকঠাক না হয় তখন সেই কন্ডিশনটা হলো ইসচেমিক হার্ট ডিজিজ, ইসচেমিয়া। এবং এই ইসচেমিয়া যখন হচ্ছে, এই ইসচেমিয়া হওয়ার ফলে সেখানে ইসচেমিক কন্ডিশন ডেভেলপ করলো এবং তার ফলে পাম্পটা বন্ধ হয়ে গেল, পাম্পটা স্লো হয়ে গেল, তাহলে হার্ট ফেলিওর একটা কন্ডিশন। এটা কমন কন্ডিশন। ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে একটা ইসচেমিক কন্ডিশন হতে পারে এবং সেই ইসচেমিক কন্ডিশন কারো ক্ষেত্রে অ্যাকিউট ইসচেমিক কন্ডিশন হয়, কারো ক্ষেত্রে ক্রনিক ইসচেমিক কন্ডিশন হয়। অনেক পেশেন্ট আছে ইসচেমিক কন্ডিশন নিয়ে আছে, দীর্ঘদিন ধরে আছে, ও কিছু হবে না, কোনো ব্যাপার নেই, এই নেই ওই নেই বলে অনেক রকম বুঝিয়ে দিতে পারে। কিন্তু হার্ট কি সেটা শুনবে না। বাইরে থেকে আমি জোর জার করে অনেক কিছু বলতে পারি, কিন্তু হার্ট শুনবে না। হঠাৎ করে হার্টটা বন্ধ হয়ে গেল, হঠাৎ করে হার্ট ফেলিয়ার হয়ে গেল, এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে মায়োকার্ডাইটিস। মায়ো মিন্স মাসেল। তাহলে হার্ট মাসেলের কার্ডাইটিস, ইনফ্লামেটরি চেঞ্জ, ইনফ্লামেশন। সেই ইনফ্লামেশনটা বিভিন্ন কজের জন্য ইনফ্লামেশন হতে পারে, ব্যাকটেরিয়াল কজের জন্য, ভাইরাল কজের জন্য হতে পারে। তো সেই
কজের জন্য হতে পারে মায়োকার্ডাইটিস। মায়োকার্ডাইটিস একটা কন্ডিশন যেখানে হার্টের মাসলটা ইনফ্লামেটরি চেঞ্জ হলো, এবং এই ইনফ্লামেটরি চেঞ্জেসের জন্য সেখানে কি হলো, তার হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে। আবার কিছু কিছু পেশেন্ট আছে যাদের মধ্যে মেটাবলিক ডিসঅর্ডার হয়। এই যে পাম্পিং প্রবলেম হচ্ছে, তার মেটাবলিক ডিসঅর্ডার হয়, মেটাবলিজমটা ঠিকঠাক হচ্ছে না, বেশি পরিমাণে হচ্ছে। এটা দেখা যায় একটা ডিজিজের ক্ষেত্রে, যে ডিজিজটা আমরা বলি বেরি ডিজিজ, বেরি ডেফিসিয়েন্সি ডিজিজ। তো এই বেরি ডিজিজের ক্ষেত্রে যেখানে হয় মেটাবলিক ডিসঅর্ডার হয়, সেই মেটাবলিক ডিসঅর্ডার, যে ডিসঅর্ডারের জন্য পাম্পিং মানে হার্টের যে পাম্প করবে সেই পাম্পিং ক্যাপাসিটি কমে যায়, গিয়ে সেখানে পাম্প ফেলিয়ার হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে যেটা হয় এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফ্ল্যাটার। এটা হচ্ছে যে এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফ্ল্যাটার হচ্ছে রিদিম, আমাদের যে রিদিম, হার্ট একটা রিদিম নিয়ে, ছন্দ নিয়ে হার্টটা কিন্তু চলে, সেই ছন্দটা নষ্ট হয়ে গেল। যেমন একটা গান, একটা সুর দিয়ে সুন্দর গান করলে মানুষের মন ভালো থাকে, এবং সেটা যদি একটু সুরটা একটু চড়া হয় বা সেই সুরের কোনো মাথা মুন্ডু কিছু না থাকে, তাহলে কিন্তু মানুষের মাথায় যন্ত্রণা শুরু করে দেবে, হেডেক হবে, তার মানসিকভাবে সে বিধ্বস্ত হয়ে যাবে। ঠিক আমাদের হার্টেরও একটা সুন্দর রিদিম আছে, সে ছন্দ করে করে সে চলতে পারে। তাহলে সেটা যদি না থাকে, সেটা যদি ডিস্টার্ব হয়, তখন কিন্তু তার ডিজিজ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যেটার মধ্যে হার্ট ফেলিওর আর একটা কজ গেল। আর একটা জিনিস যেটা হচ্ছে যে এটা কতগুলো ফ্যাক্টর, আর কতগুলো ফ্যাক্টরের মধ্যে যে হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা যেটা থাকে, যে ওয়ার্কলোড, প্রচুর পরিমাণে ওয়ার্কলোড দিতে হচ্ছে হার্টের ওপরে অনেক বেশি ওয়ার্কলোড নিতে হচ্ছে। যেমন একটা মানুষ, সে হয়তো 20 কিলো ওয়েট ক্যারি করতে পারে, তো তাকে যদি 40 কিলো ওয়েট ক্যারি করে দেওয়া যায়, সে কিন্তু 40 কিলো নিতে পারো, জোর করে নেওয়ার পর তো পড়ে গেল, বা কিছুদিন নিতে নিতে তার মধ্যে কিছু কিছু সমস্যা তৈরি। তো হার্টের মধ্যে যদি মেকানিক্যাল ওয়ার্কলোড বেশি পড়ে যায়, কীরকম বেশি পড়ে যায়, যেমন সিস্টেমিক অ্যান্ড পালমোনারি এট্রিয়াল হাইপার টেনশন, এখানেও ওয়ার্কলোড হার্টের মধ্যে হচ্ছে হাইপার টেনশন মানে হচ্ছে যার সার্কুলেশনটা বেড়ে যাওয়া, হাইপার টেনশন মানে যে সার্কুলেশনটা বেড়ে যাওয়া বা প্রেশারটা বেড়ে যাওয়া, যার প্রেশারটা সবসময় বেশি থাকে, তার হাইপার টেনশন, তার সেই হাইপার টেনশনের জন্য সেই লোডটা কিন্তু হার্টের ওপরে পড়ছে, এবং হার্টের ওপরে এই লোড, অনেকের হাইপার টেনশন দীর্ঘদিন ধরে আছে, দীর্ঘদিন থাকতে থাকতে হঠাৎ করে হার্ট ফেলিয়ার হয়ে গেল। এবার অনেক সময় ভাবি আমরা যে এই মানুষটার কিছুই ছিল না, একটা স্ট্রং, তার হার্ট ফেলিয়ার হলো কী করে, কিন্তু তার যে হাইপার টেনশন ছিল সেটা অনেকেই জানে না। যে হাইপার টেনশন, দীর্ঘদিন ধরে হাইপার টেনশন ছিল, হাইপার টেনসিভ ড্রাগ নিচ্ছিল সে, হাইপার টেনসিভের জন্য ওষুধ খাচ্ছিল সে সবসময়। তো এই যে হাইপার টেনসিভ, এই নিতে নিতে হার্টের ওপরে প্রচুর ওয়ার্কলোড পড়ে যায়, যে ওয়ার্কলোডটার জন্য হার্ট তার ক্যাপাসিটি মধ্যে থাকতে পারে না, এবং তার হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে। এবং আরও কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্কলোড বেড়ে যায়, যেটাকে আমরা বলি যে ভালভুলার হার্ট ডিজিজ। ওই একটু আগে বলছিলাম যে মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল যে ভাল্বটা আছে সে ভাল্বটা শক্ত হয়ে গেল, সেই ভাল্বটা ক্যালসিফিকেশন হয়ে গেল, এবং এই ক্যালসিফিকেশন হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া যে ভাল্ব, সেই ভাল্বটা শক্ত বা ক্যালসিফিকেশন হলে কি হবে, ব্লাড সাপ্লাইটা কমে যাবে, ন্যাচারালি দেখা যায় হার্টের ওপরে চাপ সৃষ্টি হবে, হার্টের মেকানিক্যাল ফাংশনটার ওপরে অনেক বেশি চাপ সৃষ্টি হবে। তাহলে হার্টের এই মেকানিক্যাল প্রেশারটা যদি পড়ে, তখন হার্ট আর সেই ফাংশনটা করতে পারবে না, তখন তার মধ্যে কিন্তু হার্ট ফেলিয়ার হওয়া সম্ভাবনা। তারপরে যেমন অ্যাওর্টিক স্টেনোসিস, তো অ্যাওর্টিক ভালভ স্টেনোস কন্ডিশন হয়ে গেল,
এই অ্যাওর্টিক ভালভ স্টেনোস কন্ডিশন বা মাইট্রাল ভালভ স্টেনোস কন্ডিশন এইগুলো যদি থাকে বা পালমোনারি স্টেনোসিস যদি থাকে, এইগুলোর ক্ষেত্রে আমরা দেখতে মানে আমরা যে পেশেন্টের ক্ষেত্রে হতে পারে হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা। হার্ট ফেলিওর হঠাৎ করে হার্ট ফেলিওর হলো এরকম কিছু নয়, তার মধ্যে এই ফ্যাক্টরগুলো কিন্তু মূল ফ্যাক্টর। আবার দেখা যায় যে কিছু কিছু পেশেন্ট আছে যার মধ্যে ক্রনিক লাং ডিজিজ, দীর্ঘদিন ধরে সে ক্রনিক লাং ডিজিজে সাফারিং করছে, ট্রিটমেন্ট ঠিক মতন হচ্ছে না বা সে ঠিক মতো মেডিসিন নিচ্ছে না, তার মধ্যে ক্রনিক লাং ডিজিজ আছে। এই ক্রনিক লাং ডিজিজ অনেক সময় হার্ট ফেলিওরের হতে পারে প্যাথোলজি। হলো এটা গেল কিন্তু ইনক্রিজ প্রেশার লোড, এইগুলো হচ্ছে হার্টের মধ্যে প্রেশার লোডটা বাড়াচ্ছে। আবার আমরা যদি দেখি ইনক্রিজড ভলিউম লোড, ভলিউম যে ভলিউম, এই ভলিউম লোডটা বেড়ে যাচ্ছে। কিন্তু এই ভলিউম লোড বেড়ে গেল, আগেরটা বললাম ইনক্রিজ প্রেশার লোড, আর এটা বলছি যে ইনক্রিজড ভলিউম লোড। এই ভলিউম লোডটা যদি বেড়ে যায় অনেকের ক্ষেত্রে, তাহলে এই ভলিউম লোড বলতে বোঝা যায় কীরকম, যে একটা পেশেন্ট দীর্ঘদিন ধরে সিভিয়ার অ্যানিমিয়াতে ভুগছে। তাহলে অ্যানিমিয়াতে রক্ত অল্পতা বাংলায় বলি আমরা, এখানে হার্টকে অনেক বেশি পাম্প করতে হয় ভলিউমের জন্য, অনেক বেশি কাজ করতে হয়। তাহলে কেউ কোনো পেশেন্ট দীর্ঘদিন ধরে অ্যানিমিয়ায় ভুগছে, তো তার ক্ষেত্রে কি হয়, এই যে ভলিউম লোডটা বেড়ে যায় হার্টের ওপরে, হার্ট মাসেলের ওপরে ভলিউম লোডটা অনেকটা বেড়ে যায়। তো যেহেতু ভলিউম লোডটা অনেকটা বেড়ে যায়, হার্ট মাসেলের ক্যাপাসিটির বাইরে চলে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার হার্ট ফেলিয়ার হওয়ার সম্ভাবনা থাকে। কিছু পেশেন্ট আছে থাইরোটক্সিকোসিস, তো থাইরোটক্সিকোসিসের পেশেন্ট, তার ক্ষেত্রেও কিন্তু এই হঠাৎ করে থাইরোটক্সিকোসিস হলো, থাইরয়েডের প্রবলেম, তো সেক্ষেত্রে কিন্তু হার্ট ফেলিয়ার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবার কিছু কিছু পেশেন্ট আছে যেমন হাইপক্সিয়া ডিউ টু দ্য লাং ডিজিজ, সে ক্রনিক লাং ডিজিজে ভুগছে, তার মধ্যে তার হাইপক্সিক টেন্ডেন্সি হলো। হাইপক্সিক মানে কি? হাইপক্সিক মানে হলো যে তার অক্সিজেনের পরিমাণ লাংয়ের মধ্যে কমে যাচ্ছে, ক্যাপাসিটি, অক্সিজেন ভলিউম ক্যাপাসিটি কমে যাচ্ছে, হাইপক্সিয়া হয়ে। তখন কিন্তু হার্টকে অনেক বেশি ফাংশন করতে হয়। তাহলে হার্ট যদি সেই সময় অনেক বেশি ফাংশন করে, তখন হার্ট ফেলিয়ার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে এগুলো প্যাথোলজিক্যাল ফ্যাক্টর। তাহলে বললাম হার্ট ফেলিয়ারের কতগুলো প্যাথোলজিক্যাল ফ্যাক্টর। আর কি আছে? আর হলো যে এই যে হার্ট ফেলিয়ারের কথা আমরা বলছি, হার্ট ফেলিওরকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অ্যাকিউট হার্ট ফেলিওর, আবার একটা ক্রনিক হার্ট ফেলিওর। এটা যেমন ভাগ করি, আবার এরকম ভাগ করি আমরা রাইট সাইডেড হার্ট ফেলিওর, আবার ভাগ করি লেফট সাইডেড হার্ট ফেলিওর। রাইট সাইডেড হার্ট ফেলিওর আবার ভাগ করি লেফট সাইডেড হার্ট ফেলিওর। তো এই যে ভাগগুলো করলাম, এই ভাগগুলো আলাদা আলাদা করে অনেক সময় এর আমরা কজগুলো খুঁজে পাই, যে রাইট সাইড বলতে কি বোঝায়, রাইট সাইড হার্ট ফেলিওর কেন বলে, লেফট সাইডের হার্ট ফেলিওর কেন বলে। এবং মজার ব্যাপার হচ্ছে যখন ক্লিনিক্যাল ডায়াগনোসিস করা হয়, এই রাইট সাইড হার্ট ফেলিওর হোক বা লেফট সাইড হার্ট ফেলিওর হোক, সেখানে একটা পেরিফেরাল ইডিমা, মানে পেরিফেরাল ইডিমা বলতে বোঝায় যেটা ওই পাটা একটু ফুলে ফুলে গেছে, এরকম অনেকে দেখবেন পাটা একটু ফোলা ফোলা মাঝে মাঝে ফুলে যাচ্ছে, পেরিফেরাল ইডিমা তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে হয় রাইট সাইড হার্ট ফেলিওর বা লেফট সাইড হার্ট ফেলিওর কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে, তার কতগুলো স্কিমেটিক ফ্যাক্টর আছে। তো এটা গেল মোটামুটি একটা হার্ট ফেলিওরের প্যাথোলজি। পরের দিন এই হার্টের
প্যাথোলজি নিয়ে আবার নেক্সট ডিজিজ বা এটার একটুখানি এই পার্টিকুলার আলাদা আলাদা করে আমি একটু বলবার চেষ্টা করবো আগামী দিন। যেটা হলো যে অ্যাকিউট হার্ট ফেলিওর, তার প্যাথোলজিটা কী হবে, ক্রনিক হার্ট ফেলিওর, তার প্যাথোলজিটা কী হবে, বা কখন আমরা রাইট সাইডের হার্ট ফেলিওর বা লেফট সাইডের হার্ট ফেলিওর, তার ক্লিনিক্যাল কন্ডিশনটা কী হয়, প্যাথোলজির সাথে আমরা কি ক্লিনিক্যাল কন্ডিশনটা কী কী দেখব, এবং তার সাথে কিছু কিছু প্যাথোলজিক্যাল ফ্যাক্টর, প্যাথোলজিক্যাল টেস্ট যেগুলোকে আমরা ক্লিনিক্যাল প্যাথোলজি বলি, তো তার রিলেশন, এটা আমি আবার নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আশা করছি যে আমি যেটুখানি বললাম আপনারা বুঝতে পেরেছেন। যদি কারোর কোনো কোশ্চেন থাকে অবশ্যই লিখে পাঠাবেন, আমি সেগুলো লিখেই অ্যান্সার দিয়ে পাঠিয়ে দেবো আপনাদেরকে। কারণ হার্টের প্যাথোলজি, অনেক প্যাথোলজি আছে, অনেক রোগ আছে, সেইগুলো যদি পরপর সিরিজ করে একটা একটা করে আলোচনা করি তবে মনে হয় আমাদের সকলের ক্ষেত্রে সুবিধা হবে। কারণ একসাথে অনেকগুলো দিলে আমাদের ফিজিওলজিক্যালি ব্রেনের ক্যাপাসিটি অত থাকে না যে সব কিছু একসাথে মাথায় নিয়ে রাখবে। ব্রেন ফিজিওলজি যদি ভাবি নার্ভাস সিস্টেমে, সে অল্প অল্প করে মাথায় নিতে পারে তার ক্যাপাসিটির মধ্যে। একসাথে সব প্যাথোলজি হার্টের যদি দিয়ে দেওয়া হয় তাহলে কোনোটাই মাথায় থাকবে না, মাথার ওপর দিয়ে সবগুলোই বেরিয়ে যাবে। সেটা আমারও হতে পারে, আপনারও হতে পারে, সবারই হতে পারে। ন্যাচারালি অল্প করে আমাদের যদি এটা দীর্ঘদিন চলতে পারে তাহলে অল্প করে লাগলে, এবং সেটা আমরা বিভিন্ন সময় যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্যাথোলজির মধ্যে দিয়ে বুঝতে পারি তাহলে সেইগুলো অনেকটা কাজে লাগবে। এই বললাম। আর আজকে যারা ক্লাসে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। শুভরাত্রি, নমস্কার।